বেশ, প্রত্যেকে মন দিকে শুনবে আজকের ক্লাসটা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। ওকে, বেশ। তো প্রথম আসি আমরা এই যে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ জিনিসটা কি। আমরা প্রত্যেকে মানুষ, তাই তো? তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার বন্ধু বান্ধবী বা বাড়ির আশেপাশের লোক, তারা সবাই মানুষ। এবার দেখো, প্রত্যেকে একটা সারাউন্ডিংস এর মধ্যে থাকো, আমরা সবাই একটা নির্দিষ্ট সমাজের মধ্যে থাকি। আর এই যে সমাজটা রয়েছে, এই সমাজের মধ্যে বেশ কিছু কি থাকে, রুলস থাকে, রুলস থাকে, কিছু রেগুলেশন থাকে, রেগুলেশনস থাকে, ঠিক আছে? এই যে রুলস এবং রেগুলেশনস গুলো রয়েছে, আমাদের যদি সমাজে থাকতে হয়, সমাজে টিকে থাকতে হয়, তাহলে আমাদের প্রত্যেকের এই রুলস এবং রেগুলেশনস গুলোকে মেনে চলতে হবে। আর এই যে মেনে চলা, এটা কি বলা হয়, সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। সহজ ভাষায় কি না, ধরো তুমি আমার বন্ধু, বা তুমি আমার ভাই, বা তুমি আমার আত্মীয়, বা তুমি আমার ছাত্র বা ছাত্রী, যা কিছু হতে পারো। এবার সেই ক্ষেত্রে আমি যা বলবো তুমি তাই শুনছো, আমি যা বলছি তুমি তাই শুনছো, না হলে কি, না হলে হয়তো তোমাকে শাস্তি দেওয়া হবে। ঠিক এই যে জিনিসটা সমাজের ক্ষেত্রেও এই জিনিসটাই হচ্ছে, যে যে সমাজে তুমি থাকছো, সেই সমাজের যা নিয়ম কানুন তোমাকে সেটা মানতেই হবে। তুমি যদি একটু বলো যে না আমি মানবো না, তাহলে তোমাকে একঘেয়ে করে দেবে মানুষজন, হ্যাঁ, অসামাজিক বলবে, ইত্যাদি বলবে। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য কি না, আমরা প্রত্যেকে নিজের নিজের একটা সমাজে বসবাস করি, এবং সেই প্রত্যেকটা সমাজে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, এবং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সেই নিয়ম কানুন গুলোকে মেনে চলা। আর এটাকেই সোশ্যালাইজেশন বলা হচ্ছে। অর্থাৎ আমাদের সামাজিক নিয়ম কানুন গুলোকে মেনে চলা, সামাজিক নিয়ম কানুন গুলোকে আত্মীকরণ করা শেখা, সেগুলোকেই সোশ্যালাইজেশন বা বাংলাতে সামাজিকীকরণ বলে। দেখো, আমরা হলাম মানুষ, আর আমরা প্রত্যেকেই জানি কি যে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, তাই না? সমাজে মিলেমিশে থাকতেই পছন্দ করে। তো প্রত্যেক সমাজবদ্ধ জীবের একটা নির্দিষ্ট সমাজ থাকে, যে যেখানে বুঝতে পারবে না বলবে কিন্তু, যেখানে সে জন্মগ্রহণ করে এই সমাজকে কেন্দ্র করে সে যাবতীয় আচরণ থাকে এবং জ্ঞান অর্জন করে। দেখো, শিশু মনোবিজ্ঞানের ভাষায় সামাজিকীকরণ ব্যাপারটাও অনেকটা এমনই হয়ে থাকে, যে এই সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো শিক্ষার্থী একটি সমাজে বসবাসের পদ্ধতি সম্পর্কে অবগত হয়। মানে কি, যে কোনো একটা ছোট বাচ্চা সে সমাজে আছে, সেই সমাজে কিভাবে থাকতে হবে, কি নিয়ম কানুন রয়েছে, সেই সমস্ত কিছু সম্পর্কে সে অবগত হয়। বিভিন্ন সোশ্যাল গ্রুপ থেকে সে বিভিন্ন নতুন নতুন নিয়ম কানুন শিখতে থাকে। কিভাবে সমাজে নতুন নতুন নিয়ম কানুন উৎপন্ন হয়, সেই সমাজে কোন কোন নিয়ম কানুন তাকে মেনে চলতে হবে, এই সমস্ত কিছু সে শেখে। বোঝা গেল? বেশ, তাহলে কি সামাজিকীকরণের মূল কথা হচ্ছে এটা, যে প্রত্যেকটা ছোট বাচ্চা হোক বা বড় মানুষ হোক, তাহলে সে যে সমাজের মধ্যে থাকবে, সেই সমাজের নির্দিষ্ট নিয়ম কানুনগুলো, আচার ব্যবহারগুলো তাকে শিখতে হবে এবং সেগুলোকে মেনে চলতে হবে। এটাই সামাজিকীকরণের মূল কনসেপ্ট। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সামনে যে বলো তো সোশ্যালাইজেশন কাকে বলে বা সামাজিকীকরণ কাকে বলে, তুমি কি বলবে? চোখ বন্ধ করে বলে দেবে যে আমরা যে সমাজে থাকি, সেই সমাজে থাকতে গেলে সেই সমাজের বেশ কিছু নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হয়, আর সেই সব নিয়ম কানুন গুলোকে মেনে চলাই হচ্ছে সামাজিকীকরণ, ঠিক আছে, বা সোশ্যালাইজেশন। দেখো, যে সমাজে ওই শিক্ষার্থী বসবাস করছে, সেই সমাজের নিয়ম কানুনকে মেনে চলা বা মেনে চলার চেষ্টা করার প্রবণতাই হলো সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। হ্যাঁ, দেখো, আর যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর মধ্যে সামাজিকীকরণের প্রবণতা আসে, তাকেই সামাজিকীকরণ প্রক্রিয়া বলা হয়। একটা ছোট জিনিসের উদাহরণ দিই আমি, যে এই সামনের বছর, আগের বছরে আর কি, আগের বার যখন সরস্বতী পূজা হলো, তখন আমাদের এখানে, আমাদের পাড়ার বাড়ির পাশেই আমার ঠাকুরতলা রয়েছে, তো সেখানে ধুমধাম করে সরস্বতী পূজা হয়। তো সেখানে কি হচ্ছে, অঞ্জলি হচ্ছে, ঠিক আছে, অঞ্জলি হচ্ছে। আর জানো মোটামুটি সবাই যে অঞ্জলি দেওয়ার জন্য কি করতে হয়, উপবাস করতে হয় বা উপোস করে থাকতে হয়। তো সেখানে যে ছোট ছোট ছেলে মেয়েগুলো রয়েছে, ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2 এর মধ্যে পড়ে, হ্যাঁ, তারাও কিন্তু দেখো কি বলছে, তারাও সকাল থেকে উঠে তাদের মাকে বলে দিচ্ছে যে আজকে আমি কিন্তু কিছু খাবো না, হ্যাঁ, আজকে আমি সরস্বতী ঠাকুরের কাছে অঞ্জলি দেবো, সেই কারণে। তো এই যে অঞ্জলি দেওয়ার জন্য কি করছে, সে উপবাস করছে। এবার দেখো, সেই ওই বাচ্চাটা কি, ওই বাচ্চাটা মানে এটা দেখে শিখেছে যে বড় দাদা দিদি তারা উপবাস করে এবং তারপর অঞ্জলি দেয়, তো সেই কারণে আমিও উপবাস করে অঞ্জলি দেব, তাই না? তো এই যে জিনিসটা সে মেনে চলছে, সে কেন উপবাস করবে, কেন অঞ্জলি দেবে, এর ফলে কি হবে, সে কোনো কিছু জানে না।
কিন্তু সমাজের অন্যান্যরা বাকি সবাই তারা যেহেতু এই কাজটা করছে তাই সেও এই কাজটা করতে চাইছে। ঠিক এই জিনিসটার মতোই কিন্তু আমরা সামাজিকীকরণের বিভিন্ন নিয়মকানুন মেনে চলি, যে সমাজের কোনো নিয়মকানুন, যেমন এটাই যে অঞ্জলি দেওয়ার আগে উপোস করে থাকতে হয়, এটা কি না কোনো একজন ব্রাহ্মণ বলা হয়েছিল এবং প্রত্যেকে সেটাই মেনে চলে। হ্যাঁ, এবং এটাকে তুমি যদি ভাবো যে আমি মানে কিছু খেয়ে অঞ্জলি দিয়ে দেবো, তাহলে সেখানে তোমাকে খারাপ বলবে সবাই, তাই না? তো সেটা যাতে না হয় সেই কারণেই কিন্তু প্রত্যেকে কষ্ট করে উপবাস করে তারপর পুজোতে অঞ্জলি দিয়ে থাকে। হ্যাঁ, তো এই যে জিনিসটা, সেটাই হচ্ছে সামাজিকীকরণ, অর্থাৎ সমাজের যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলোকে তুমি কঠোরভাবে মেনে চলতে চেষ্টা করছো, সেটাই সামাজিকীকরণ। দেখো, জেনে রাখতে হবে প্রত্যেকটি সোসাইটি নির্দিষ্ট কিছু আলাদা আলাদা নিয়ম কানুন থেকে থাকে, যে কারণে অঞ্চল ভেদে শিশুর সামাজিকীকরণ আলাদা আলাদা রকমের হয়। মানে কি, যে এই যে বললাম আমার পাড়াতে এক রকমের নিয়ম রয়েছে, হ্যাঁ, এবার ধরো অন্য একটা পাড়াতে সেখানে যদি অঞ্জলি না হয় বা সেখানে যদি উপবাসের নিয়ম না থাকে, তাহলে সেখানে আলাদা নিয়ম থাকবে, তাই না? তো এই জিনিসটা ধরো তোমার এই যে দুর্গাপুজোতে দশমীর দিন লাল লাল জামা বা লাল পাঞ্জাবি বা লাল শাড়ি পরে সিঁদুর খেলা হয়, হ্যাঁ, অন্য একটা গ্রামে সেখানে হতেই পারে যে সাদা জামা বা সাদা গেঞ্জি বা সাদা কুর্তা পরে সেখানে সিঁদুর খেলা হয়। ঠিক আছে, তো এই যে জায়গা ভিত্তিতে সামাজিক নিয়ম কানুন গুলো আলাদা আলাদা রকমের হতেই পারে, ঠিক আছে, আর আলাদা আলাদা রকমের হয়ে থাকে, এটা নিয়ে সেরকম চিন্তার কিছু নেই। অর্থাৎ সামাজিকীকরণ যে সামাজিক নিয়ম কানুন, সেটা সমাজ ভেদে অঞ্চল ভেদে আলাদা আলাদা রকমের হয়, এটা মাথায় রাখবে। দেখো, অঞ্চল ভেদে এই প্রত্যেকটি সমাজের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিস থাকে যা সমাজের চোখে অগ্রহণীয়, বা কিছু কিছু জিনিস থাকে যা সমাজের চোখে প্রশংসনীয়। যেমন এই যে গ্রামের দিকে যারা থাকো তোমরা, যদি কোনো একজন মেয়ে সে যদি প্রত্যেকদিন রাত 12টার সময় কোনো একটা বাইরে জায়গা থেকে বাড়ি আসে, তাহলে কি না, সে ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক প্রত্যেকে তাকে খারাপই বলবে, গ্রামের মানুষজন, গ্রামের সোসাইটিটা এরকম। হ্যাঁ, অপরদিকে তুমি যখন শহরে যাবে, কলকাতার মতো বড় শহরে, সেখানে দেখবে 90% মেয়ে তারা কোনো না কোনো কাজ করছে, হ্যাঁ, অফিস থেকে রাতে হার্ড ওয়ার্ক করে রাত 11টা 12টার দিকে ফিরে আসে, এটা সেখানে একটা কমন ব্যাপার। হ্যাঁ, তাহলে শহরে এটা একটা কমন ব্যাপার, কিন্তু গ্রামে তুমি প্রত্যেকদিন রাত 12টায় যদি কোনো কাজ থেকে ফেরো আর তুমি যদি একটা মেয়ে হও, তাহলে সেখানে তোমাকে 5টা খারাপ কথা সবাই বলবে। এটা হচ্ছে গ্রামের যে সামাজিক পরিবেশ সেটার পার্সপেক্টিভে। আর শহরের ক্ষেত্রে গেলে সেখানে শহরের সামাজিক পরিবেশ সেটার পার্সপেক্টিভে এই দেখো একই কাজ কিন্তু ভিন্ন ভিন্ন রকম ভাবে সমালোচিত হবে। শহরে বলবে কি না, হ্যাঁ মেয়েটা অনেক হার্ড ওয়ার্কিং, সে এত পরিশ্রম করছে বাড়ির জন্য, আর গ্রামে কি বলবে, গ্রামে দুটো খারাপ কথা বলবে তোমাকে। তো এই যে জিনিসটা, এটাই বলা হয়েছে যে সমাজে যে নিয়ম কানুন সেটা সমাজ ভেদে অঞ্চল ভেদে আলাদা আলাদা রকম হয়ে থাকে। দেখো, একটি সমাজে যে জিনিসটি প্রশংসার যোগ্য সেটা যদি তুমি করো, তাহলে তোমাকে প্রশংসা করবে সবাই, তাই না? এই যে তোমার ধরো প্রত্যেকদিন ধরো সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকে পড়ো আর বিয়ের হও না, তাহলে তো সবাই প্রশংসা করবে, বলবে হ্যাঁ এই ছেলেটি বা এই মেয়েটি খুব ভালো, সে সারাদিন বাড়ির মধ্যেই থাকে, উড়ে বেড়ায় না চারিদিকে, প্রশংসার যোগ্য। আর যে জিনিসটা খারাপ, যেমন রাত করে বাড়ি ঢোকা, স্মোকিং করা, ড্রিঙ্ক করে বাড়ি ঢোকা, এইসবগুলো ছেলে করুক বা মেয়ে করুক, তাহলে সেটাকে সমাজে কি বলবে, গ্রামের সমাজে খারাপ বলবে। তো যেটা প্রশংসার যোগ্য সেই কাজ করলে তুমি প্রশংসিত হবে, যেটা অপ্রশংসার যোগ্য সেই কাজ করলে তোমাকে অপমানিত হতে হবে। এটাই হচ্ছে সমাজের নিয়ম। দেখো, এক কথায় সমাজের আদর্শ এবং বিভিন্ন সামাজিক নিয়ম কানুনকে গ্রহণ করা এবং মেনে চলাই হলো সামাজিকীকরণ। ঠিক আছে, মনে রাখবে, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইন্টারনালাইজিং দ্য নর্মস অ্যান্ড আইডিওলজি অফ দ্য সোসাইটি। অর্থাৎ সমাজের যে সমস্ত নর্মস গুলো রয়েছে, যেসব আদর্শগুলো রয়েছে, সেইগুলোকে অ্যাবজর্ব করে নেওয়া, সেইগুলোকে শিখে নেওয়া, সেইগুলোকে আয়ত্তীকরণ করা, এটাকেই সামাজিকীকরণ বলছে। আচ্ছা, সামাজিকীকরণ কাকে বলে এটা নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলো। বোঝা গেছে সামাজিকীকরণের কনসেপ্টটা? বোঝা গেছে তো? নতুন স্টুডেন্টদের বলছি, পুরনোরা তো মোটামুটি বুঝতেই পেরেছো, বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, মিলিয়াটা বুঝতে পেরেছে, বাকিটা বলবে। কারো কোনো সমস্যা আছে বুঝতে? সুমন, ভেরি গুড। বাবলি, বাবলি বলবে, বাপন বলবে, বাপ্পা অধিকারী, কৃষ্ণেন্দু। ঠিক আছে স্যার, বুঝেছি। ঠিক আছে, এটাতে কঠিন কিছু নেই, চলো পরেরটাই যাই। এবার দেখো সামাজিকীকরণের বৈশিষ্ট্য কি কি। এখানে দুটো জায়গা থেকে প্রশ্ন আসে। এই যে সামাজিকীকরণের বৈশিষ্ট্য, এটা থেকে আর একটা বলে সোশ্যালাইজেশন এজেন্টস, সামাজিকীকরণের মাধ্যম, সেখান থেকে আসে। দেখো, সামাজিকীকরণের বৈশিষ্ট্য বিভিন্ন দিকে পরিলক্ষিত হয়।
সামাজিকীকরণের যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় সেগুলো হলো কি কি না, প্রথম হচ্ছে পারস্পরিক সুসম্পর্ক গঠন। অর্থাৎ সমাজের ক্ষেত্রে তুমি এবং আমি ধরো একই পাড়ার মধ্যে থাকি, তাহলে এখানে আমি বা তুমি কেউই চাইবো না যে আমার প্রতিবেশীর সাথে আমার সুসম্পর্ক নষ্ট হোক বা প্রতিদ্বন্দ্বিতা থাকুক, সব সময় ঝগড়া থাকুক, হ্যাঁ হিংসা থাকুক, এই জিনিসটা কেউই মোটামুটি চাই না, তাই না? তাহলে সামাজিকীকরণের মূল প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকে চায় সমাজে প্রত্যেকে সেই সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে চায়, এবং এটাই সামাজিকীকরণের বৈশিষ্ট্য। দেখো, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সুসম্পর্কের প্রক্রিয়া থাকে, একটা ভালো সম্পর্ক থাকে। হ্যাঁ, তোমার কোনো বিপদে তোমার পাশের বাড়ির লোক ঝাঁপিয়ে যাবে, বা তোমার পাশের বাড়ির লোকের কোনো বিপদ হলে সেখানে তুমিও ঝাঁপিয়ে যাবে, তার বাড়িতে আগুন লাগলে তুমিও কিন্তু নেমে পড়বে জল দিয়ে আগুন নেভানোর জন্য। ঠিক এরকমই ব্যাপার একটা সমাজের মধ্যে হয়। অর্থাৎ সামাজিকীকরণ পারস্পরিক সুসম্পর্কের উপর ভিত্তি করে গঠিত হয়। নেক্সট দেখো 2 নম্বর, সেটা হচ্ছে পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা মানে কি? চেঞ্জেবল। এটা অর্থাৎ এটা নির্দিষ্ট সময় পর পর একই রকমের নিয়ম থাকে এমন কিন্তু নয়, এটা নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয়। দেখো, পরিবর্তনশীলতা সামাজিকীকরণের অন্যতম বৈশিষ্ট্য। সামাজিকীকরণ প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ নয়, সমাজ পরিবর্তনের সাথে সাথে সামাজিকীকরণের প্রক্রিয়াও পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ তুমি লক্ষ্য করবে যে আজ থেকে 200 বছর আগে তোমার গ্রাম বা শহর যেখানে তুমি আছো বর্তমানে, সেখানে সমাজের নিয়ম কানুন কিন্তু অন্যরকম ছিল। আর আজকে বর্তমান টাইমে, বর্তমান অর্থাৎ 200 বছর পর বর্তমানে তোমার সমাজের নিয়ম কানুন কি সেই একই রকম আছে? নেই কো, কিছু না কিছু একটা কিন্তু পরিবর্তন সেই সমাজের নিয়মের মধ্যে এসেছে, তাই না? যেমন আমি একটা উদাহরণ দিই, বিশেষ করে গ্রামের দিকেও থেকে থাকে, শহরের দিকে হয়তো অনেকটা কম ছিল। দেখবে বিশেষ করে গ্রামের দিকে যারা থাকো তারা তোমাদের ঠাকুরমাদেরকে জিজ্ঞেস করবে, বা ঠাকুরমাদের যারা মা ছিলেন তারা সবসময় মাথার মধ্যে ঘোমটাটা অনেকটা বড় করে এরকম ভাবে রাখতেন, এরকম ভাবে ঘোমটা দিয়ে রাখতেন মাথার মধ্যে। ধরো এখানে এখানে মুখ থাকতো, এখানে মুখ থাকতো, ঠিক আছে? আর ঘোমটাটা মানে এরকম অনেকটা দেওয়া থাকতো। আগে, অনেক আগে, প্রায় 70-80 বছর আগে এরকম হতো। কিন্তু বর্তমানে কি এটা, এই ফ্যাশনটা চলে গেছে, তাই না? আস্তে আস্তে এখন ঘোমটা অনেকে দেয় না, বা দিলেও সামান্য দিয়ে থাকে। দেখবে মারা যখন ঘোমটা দেয় খুব সামান্য। তো এই যে এরকম ভাবে প্রতিটা সমাজে, সেই সময় সমাজের নিয়ম ছিল এরকম, সেই সময় যদি কেউ ঘোমটা না দিত তাকে তখন খারাপ কথা বলা হতো, খারাপ ভাবে দেখা হতো। কিন্তু বর্তমানে যখন যদি আবার ঘোমটা কেউ দেয় তখন তাকে নিয়ে লোকে হাসাহাসি করবে। তো এই যে সমাজের নিয়মগুলো, সেটা সবসময় যে স্ট্যাটিক ভাবে একই রকমের থাকবে তা কিন্তু নয়। আজকে তোমার সমাজে যেটা নিয়ম রয়েছে সেটা চেঞ্জ হবে। যেমন আজকে তুমি গ্রামে থাকো, রাত 9টার সময় তুমি একটা মেয়ে হয়ে যদি বাইরে কাজ করে বাড়ি ঢুকো, তোমাকে খারাপ বলছে, তোমার কি মনে হয় 100 বছর পরেও কোনো ডেভেলপমেন্ট হবে না? 100 বছর পর, 50 বছর পর কি হবে? তখন ওটা একটা নর্মাল ব্যাপার হয়ে যাবে। ঠিক এই জিনিসটাই বলা হচ্ছে এখানে, যে সামাজিকীকরণের প্রধান বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা। অর্থাৎ সমাজের নিয়মগুলো সারা জীবন একই রকম থাকে না, এটা চেঞ্জ হয়। নেক্সট দেখো, সহযোগিতার মনোভাব। যেমনটা বললাম যে তোমার সাথে তোমার প্রতিবেশীর যে সুসম্পর্ক রয়েছে, তার বিপদে তুমি ঝাঁপিয়ে যাবে, বা তোমার বিপদ হলে সে তোমাকে সাহায্যের জন্য আসবে, এটাই সহযোগিতার মনোভাব। দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়া সমাজে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব পরিলক্ষিত হয়। কোনো ব্যক্তি সমাজ ছাড়া বা একাকী বেঁচে থাকতে পারে না। দেখবে যখন যাদেরকে জেলের মধ্যে রেখে দেওয়া হয়, সেখানে কি বলা হয় যে একটা লোক 4টে দেওয়ালের মধ্যে বন্দী রয়েছে। তো সে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, মাঝে মাঝে মানসিক ভাবে প্রচন্ড কষ্ট পায়, কারণ সে, তার সাথে কথা বলার জন্য কেউ নেই, সে একদম চুপচাপ একা, তাই না? তো মানুষ এরকম ভাবে বাঁচতে পারে না, মানুষ সমাজের মধ্যেও একাকী বাঁচতে পারে না, সে সবসময় চায় মিলেমিশে থাকতে। তাই সামাজিকীকরণ প্রক্রিয়ায় সমাজের সাথে অভিযোজন করার ক্ষেত্রে ব্যক্তির সহযোগিতার মনোভাব বিশেষ প্রাধান্য পায়। অর্থাৎ সমাজের মধ্যে যা যা যে রয়েছে, তোমার বাড়ির পাশে, এদিকে ওদিকে, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে, প্রত্যেকের সাথে তোমার সুসম্পর্ক থাকা উচিত, এবং প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। পরবর্তী হচ্ছে, এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া, ঠিক ডেভেলপমেন্টের মতো, ঠিক আছে?
এটা ডেভেলপমেন্টের মতো। অর্থাৎ সামাজিক যে নিয়ম কানুন সেটা আমি এই যে বললাম সেটা সবসময় আপডেট হতে থাকে। বর্তমানে তোমার ছোটবেলাতে সমাজে যেমন নিয়ম কানুন ছিল, তুমি যখন বুড়ো হয়ে যাবে তখনও সেই একই নিয়ম কানুন থাকবে এমন নয়, তখন বেশ কিছু নিয়ম কানুন পরিবর্তন হবে এবং তোমাকেও সেই সব নিয়ম কানুনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। যে কারণে এই যে সামাজিকীকরণ নিয়ম, এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। সারা জীবন এখানকার নিয়ম কানুন আমরা শিখে থাকি বা নিজেদেরকে সমাজের নিয়ম অনুযায়ী আপডেট করতে থাকি। দেখো, সামাজিকীকরণ সারা জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু জন্মের পর থেকে বড় হওয়ার সাথে সাথে সমাজের সাথে সুষ্ঠুভাবে অভিযোজনের মাধ্যমে সামাজিক জীব হিসেবে গড়ে ওঠে। সামাজিকীকরণের অংশগ্রহণ করে। সামাজিকীকরণের নির্দিষ্ট কোনো বয়স বা সময় থাকে না। যেমন তুমি এখন বর্তমানে রয়েছো ভারতবর্ষের মধ্যে কোনো একটা গ্রাম বা শহরে, তোমাকে শিফট করে দেওয়া হলো ইউএস এর কোনো একটা শহরে, বা তোমাকে শিফট করে দেওয়া হলো শিকাগোর মধ্যে ধরো, তাহলে সেখানকার যখন তুমি যাচ্ছ সেখানকার সমাজের যে নিয়ম কানুন গুলো রয়েছে সেগুলো তোমাকে আয়ত্ত করতে হবে। তো সেগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সেই সব সমাজের নিয়ম কানুন গুলো সম্পর্কে তোমাকে সেই সব নিয়মগুলোকে তোমাকে মানতে হবে। তো সেই জন্যই এটা বলা হয়েছে যে সামাজিকীকরণের নির্দিষ্ট কোনো বয়স নেই, যে 12 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশু সামাজিক নিয়ম কানুন শিখবে, দিয়ে আর কিছু করবে না এমন নয়। সামাজিকীকরণ সারা জীবন ব্যাপী ঘটে। তুমি ধরো 70 বছর বয়স হয়ে গেছে, তখন তোমার ছেলে মেয়ে তোমাকে চলে গেল যে আমাদের কাছে ভালোভাবে থাকবে ভারত থেকে, তো সেই আমেরিকা থেকে সেখানকার লাইফস্টাইল সেটাকে তোমাকে অ্যাডপ্ট করতে হবে, সেখানকার সামাজিক নিয়ম কানুন গুলো তোমাকে শিখতে হবে। তাহলে দেখো 70 বছর বয়সের পরেও তুমি সামাজিক নিয়ম কানুন শিখছো, অর্থাৎ এটা সারা জীবনব্যাপী একটা প্রক্রিয়া, মনে রাখবে। নেক্সট হচ্ছে নিয়ম শৃঙ্খলা পরায়ণতা লক্ষ্য করা যায়। এবং সামাজিকীকরণ প্রক্রিয়া একটি শিশুকে নিয়ম শৃঙ্খলা পরায়ণ করে তোলে। একটি শিশু সামাজিকীকরণ হওয়ার সাথে সাথে শিশুটি নিয়ম শৃঙ্খলার প্রতি আনুগত্য দেখাতে শুরু করে। অর্থাৎ সমাজের যে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকে সেগুলোকে তারা মেনে চলতে শেখে। নিয়ম শৃঙ্খলা পরায়ণতা মানে এটাই যে প্রত্যেকটা সমাজে বললাম যে কিছু রুলস থাকে, কিছু রেগুলেশন থাকে, সেগুলোকে মেনে চলার যে প্রবণতা সেটা প্রত্যেকের মধ্যে থাকে। আর আমরা সবাই চাই সমাজের নিয়মগুলোকে মেনে চলার চেষ্টা করি আমরা সবাই। ঠিক আছে, নেক্সট দেখো সামাজিকীকরণের প্রকারভেদ। আচ্ছা, বৈশিষ্ট্য পর্যন্ত কোনো বৈশিষ্ট্যটা বুঝতে কারো অসুবিধা হলে আমাকে একবার বলো। কোনো বৈশিষ্ট্য বুঝতে অসুবিধা হলে বলো। সোমা কিছু বলবে? বলো। কোনো বৈশিষ্ট্য বুঝতে কারো অসুবিধা হলে বলো। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, বাকিদের আশা করি সমস্যা নেই। সৌভিক কিছু বললে? 5 নম্বরটা পরিবর্তনশীলতা নিয়ে, ওটা নিচেটা। কোন নীতিটা? 5 নম্বরটা শেষেরটা। নিয়ম শৃঙ্খলা পরায়ণতা মানে তো এটাই যে তুমি যে সমাজে বসবাস করছো সেই সমাজের বেশ কিছু নিয়ম কানুন থাকবে, এটা আমরা সবাই জানি। এবার সেই সমাজে বসবাসকারী মানুষরা সবসময় কি চাইবে, যে আমরা সবসময় নিয়ম ভাঙবো এটা চাইবো নাকি নিয়মটা মেনে চলবো এটা চাইবো? সবসময় আমরা প্রত্যেকে চাইবো নিয়মটা, যে সমাজেই আমরা রয়েছি সেই সমাজের নিয়মটাকে মেনে চলার চেষ্টাই করব। আর এটাই নিয়ম শৃঙ্খলা পরায়ণতা, যে একটা ছোট্ট বাচ্চা সে আস্তে আস্তে যখন সামাজিকীকরণ হয়, মনে রাখবে একটা বাচ্চার মধ্যে 3 বছর বয়স থেকে সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়, যখন তার বয়স হয়। তো এই বয়স থেকে সে কিন্তু চাইবে না যে অঞ্জলি দিচ্ছে উপোস করার পর, অঞ্জলি দিচ্ছে পুজোতে, তো সে কখনো চাইবে না আমি উপোস না করে দেবো, এটা কেউ চাইবে না। সেই বাচ্চাটাও চাইবে আমি উপোস করবো তারপর অঞ্জলি দেবো। অর্থাৎ যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা ভাঙার কথা প্রথম কেউ ভাবে না, সেই নিয়মটাকে পালন করার কথাই আমরা ভাবি প্রত্যেকে। এটাই হচ্ছে নিয়ম শৃঙ্খলা পরায়ণতা, অর্থাৎ যে নিয়মটা আছে সেটাকেই মেনে চলার আমরা চেষ্টা করি। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, সামাজিকীকরণ প্রক্রিয়া কি তাহলে প্রাক বাল্য থেকেই শুরু হয়? একদম প্রারম্ভিক বাল্যকাল থেকে, বা তোমার একটা অনেক সময় শৈশব উত্তর হবে। যদি রুসো আর্নেস্ট জোনসের মতে সেখানে 0 থেকে 5 বছরকে শৈশব ধরে, তাহলে তখন শৈশব থেকে হবে। আর যদি বলে দেয় যে 0 থেকে 2 বছর যদি শৈশব ধরে, তাহলে তখন প্রাক বাল্য থেকে শুরু হবে। বুঝতে পারলে কৃষ্ণেন্দু? হ্যাঁ। ঠিক আছে, সময়সীমাটা মনে রাখবে 3 বছর বয়স থেকে। বেশ, পরবর্তী দেখো সামাজিকীকরণের প্রকারভেদ। মূলত 2 প্রকারের সামাজিকীকরণ হয়। একটাকে বলি আমরা প্রাইমারি সোশ্যালাইজেশন বা প্রাথমিক সামাজিকীকরণ, আর একটাকে বলি আমরা সেকেন্ডারি সোশ্যালাইজেশন বা গৌণ সামাজিকীকরণ। প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে কি আসে বলতো?
কি আসে প্রাইমারি সোশ্যালাইজেশনের অন্তর্গত? সবাই পড়েছো আগে, বলো। ফ্যামিলি, রিলেটিভ। একদমই তাই। মা বাবা, ভাই বোন, পরিবার, এরা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশনের অন্তর্গত। আর পরিবার, মা বাবা বাদ দিয়ে বাকি যা কিছু আছে সবাই সেকেন্ডারি সোশ্যালাইজেশনের অন্তর্গত। ঠিক আছে, একটা প্রশ্ন বারবার আসে, বিদ্যালয় কোন ধরনের সামাজিকীকরণ হয় বিদ্যালয়ে, বলো তো, প্রাথমিক নাকি গৌণ? গৌণ। গৌণ 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 সেকেন্ডারি। সোশ্যালাইজেশন হবে। হ্যাঁ, মনে রাখবে পরিবার বাদে বাকি সবকিছু গৌণ, শুধু পরিবার মুখ্য। মা বাবা, পরিবারে যা যা থাকে তারা, আর পরিবার, এটাই মুখ্য সামাজিকীকরণের মাধ্যম বা প্রাইমারি এজেন্টস অফ সোশ্যালাইজেশন। এবং এগুলো বাদে বাকি যা যা আছে সবই গৌণ। স্যার এই রিলেটিভ খেলার তো মাঠ, হবে। হ্যাঁ, রিলেটিভসও হবে। ওই যে প্রাথমিক। রিলেটিভস, ওরাও তো পরিবার, ওরাও তো পরিবারের আত্মীয় অন্তর্গত। স্বজন। হ্যাঁ, আত্মীয় স্বজন, প্রাথমিক, প্রাইমারি ওটা। ওটা প্রাইমারি সোশ্যালাইজেশন। বেশ, এগুলোই হচ্ছে এজেন্টস। দেখো, তাহলে প্রাইমারি সোশ্যালাইজেশন, দেখো, একটি শিশু জন্মগ্রহণের পর তার জন্মের একদম শুরুর দিকে এই ধরনের সামাজিকীকরণ প্রক্রিয়া হয়। তাহলে একটা শিশুর জীবনে প্রথম কোন ধরনের সামাজিকীকরণ শুরু হয়? মনে রাখবে প্রাইমারি সোশ্যালাইজেশন এটা ফার্স্ট শুরু হয় প্রত্যেকের জীবনে, তোমার আমার সবার জীবনে। আমরা জন্মগ্রহণ করার পর প্রথম তো মা বাবার কাছেই থাকি, তার মানে সেখানেই আমাদের পরিবারের ভেতর প্রাইমারি সোশ্যালাইজেশন হয়। সেখানে আমরা সমাজের বিভিন্ন নিয়ম কানুন শিখি। তারপরে আস্তে আস্তে 6 বছর বয়স হলে স্কুলে যাই, সেখানে শুরু হয় সেকেন্ডারি সোশ্যালাইজেশন। দেখো, এই সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় পরিবার থেকে, এবং শিশুর মা এই সামাজিকীকরণ প্রক্রিয়ায় সব থেকে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেন। অর্থাৎ প্রাইমারি সোশ্যালাইজেশন শুরু হচ্ছে পরিবারে, এবং সব থেকে বেশি ভূমিকা নেন কে? প্রত্যেক শিশুর মা। দেখো, এই প্রাইমারি সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে শিশু নিজের আত্মপরিচয় খুঁজে পায়, এবং পরে অন্যান্য সামাজিকীকরণ প্রক্রিয়াগুলি ঘটে। সে কে, তার কাজ কি, এটা সে কোথায় আছে, এই সব গুলো সম্পর্কে সে মায়ের কাছ থেকে শেখে বা বাবার কাছ থেকে শেখে। কোনো শিশুর যদি দুর্ভাগ্যবশত মা না থাকেন জন্মের পর, তারা বাবার কাছ থেকে বা অন্যান্য আত্মীয়দের কাছ থেকে শেখে সেগুলো। তো সেই ক্ষেত্রে তারাই কিন্তু এখানে সামাজিকীকরণের মাধ্যম হয়ে পড়ে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। দেখো, এই ধরনের সামাজিকীকরণের প্রক্রিয়াটি সারা জীবনব্যাপী চলতে থাকে। এটা সারা জীবন চলে, মনে রাখবে সামাজিকীকরণ একটা লাইফ লং প্রসেস, এটা সারা জীবন ঘটে। আর প্রাইমারি সোশ্যালাইজেশন নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, কিন্তু সেকেন্ডারি সোশ্যালাইজেশন এটা কিন্তু লাইফ লং চলতে থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। প্রাথমিক সামাজিকীকরণ প্রক্রিয়া ঘটার পর এই সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয়। এটি প্রকৃত সামাজিকীকরণ, যা সমাজের সাথে শিশুর পরিচয় ঘটায়। বিদ্যালয়, খেলার মাঠ, বন্ধুদের দল, যেটাকে আমরা পিয়ার গ্রুপ, তোমরা ডিএলএ ডে পড়ে থাকবে, পিয়ার গ্রুপ অর্গানাইজেশন, এছাড়া ক্লাব, এই সমস্ত কিছু সেকেন্ডারি সোশ্যালাইজেশনের অন্তর্গত। ঠিক আছে, তুমি ধরো খবর শুনছো টিভিতে বা রেডিওতে, সেগুলো সেকেন্ডারি সোশ্যালাইজেশন। অর্থাৎ পরিবার, আত্মীয় স্বজন, মা বাবা বাদে বাকি সবাই সেকেন্ডারি সোশ্যালাইজেশনের অন্তর্গত। নেক্সট হচ্ছে এজেন্টস অফ সোশ্যালাইজেশন। এজেন্টস মানে কি? তোমরা শুনে থাকবে এলআইসির এজেন্ট হয় না বিভিন্ন রকমের, এলআইসির এজেন্ট ঠিক সেরকম। এজেন্ট মানে হচ্ছে মাধ্যম, মাধ্যম। অর্থাৎ কাদের মাধ্যমে বা কিসের মাধ্যমে একটা শিশুর জীবনে সামাজিকীকরণ ঘটে। এবং প্রথম হচ্ছে ফ্যামিলি, তাহলে ফ্যামিলি একটা এজেন্ট। সেকেন্ড ধরো স্কুল, স্কুলে গিয়ে তারা নতুন নতুন সামাজিক নিয়ম কানুন শেখে, তাহলে স্কুল একটা এজেন্ট। তৃতীয়ত হচ্ছে দল, পিয়ার গ্রুপ, তারা একটা এজেন্ট। এরকম ভাবে বিভিন্ন এজেন্টস থাকে সোশ্যালাইজেশনে। সেখানে মনে রাখবে ফ্যামিলি একমাত্র হচ্ছে প্রাইমারি এজেন্ট, যেটা থেকে বারবার প্রশ্ন হয়। বাদ বাকি সবাই হচ্ছে সেকেন্ডারি এজেন্ট। জন্ম থেকে শুরু করে সারা জীবনব্যাপী বিভিন্নভাবে এই সামাজিকীকরণের প্রক্রিয়া ঘটতে থাকে। এটি শিশুর জন্মাবার পর প্রাথমিকভাবে পরিবার থেকে এই সামাজিকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন নিয়ম কানুন শিখতে থাকলেও একটা সময় আসে যখন সে স্কুলে যায়। অর্থাৎ যখন 5 বছর পর্যন্ত সে বাড়িতে থাকছে, তারপরে যখন তার বয়স 6 বছর হচ্ছে, সে এবার স্কুলের মধ্যে কিন্তু আসছে, স্কুলের মধ্যে আসছে। এবার স্কুলে এসে কি হবে না, সে তার মতোই অন্যান্য আরো বেশ কয়েকটা ছেলে মেয়েদের দেখতে পাবে। স্কুলে এসে বিভিন্ন নিয়ম কানুন শিখবে, যেমন প্রত্যেকদিন নখ কাটা উচিত, প্রত্যেকদিন ব্রাশ করা উচিত, স্কুলের সাফাই কাজ করবে, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এইসব জিনিসগুলো শিখছে। অর্থাৎ সামাজিক নিয়ম কানুন গুলো এবার শিখছে। দেখো, এই যে যে অঞ্চল থেকে একটি শিশু জীবনের সামাজিক বিভিন্ন নিয়ম কানুন গুলো শেখে, সেগুলোকেই সামাজিকীকরণের এজেন্ট বলা হয়।
যেমন এই যে দেখতে পাচ্ছ সামাজিকীকরণের বিভিন্ন এজেন্ট গুলো রয়েছে, তার মধ্যে রয়েছে দেখো প্রথম হচ্ছে ফ্যামিলি, তারপরে দল থাকে, স্কুল থাকে। এটা মানে 2-3 এরকম মনে রাখার দরকার নেই, প্রথম শুধু ফ্যামিলি এটা মনে রাখবে, পরে যে কোনো কিছু হতে পারে, স্কুল হতে পারে, দল হতে পারে, ধর্ম ধার্মিক জায়গা থেকেও বিভিন্ন কিছু শেখে, ঠিক আছে। তারা যেখানে কাজ করে তাদের ওয়ার্ক এরিয়া, তোমরা যেখানে কাজ করো বা ভবিষ্যতে যেখানে চাকরি করবে সেখানেও নতুন নতুন জিনিস তোমরা শিখতে পারবে। 5 নম্বর হচ্ছে মিডিয়া, মিডিয়া অর্থাৎ বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখান থেকেও, এছাড়া টিভি, রেডিও, বিজ্ঞাপন এগুলো থেকেও তারা সামাজিক নিয়ম কানুন শেখে। যেমন তোমরা টিভিতে ধরো খবর শুনছো, তো সেখানে সমাজের বিভিন্ন অবস্থা কি, কোথায় কি হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারছো। এবং স্কুল থেকেও তারা শেখে, স্কুলে যাওয়ার পর স্কুল থেকে বিভিন্ন সামাজিক বিষয় জানতে পারে। তো এটা প্রত্যেকে হচ্ছে এজেন্ট, শুধু যে এরাই এজেন্ট তাই নয়, এগুলো ছাড়াও অসংখ্য এজেন্ট তুমি মাথা ঘুরে বের করতে পারবে, ঠিক আছে। এদেরকে এজেন্ট বলা হচ্ছে। দেখো প্রথম হচ্ছে পরিবার। তো মানুষের জীবনে সামাজিকীকরণের প্রথম পরিবার থেকে শুরু হয়। নবজাতক শিশুটি শোনা, দেখা, স্বাদ নেওয়া সহ বিভিন্ন বিষয়ে প্রথমে পরিবার থেকে শেখে। পরিবারের সদস্যরা সামাজিক পরিবেশের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করে। সব সমাজ ও পরিবার সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের আদব কায়দা, নীতি, নৈতিকতা শিক্ষার প্রথম ধাপ পরিবার থেকে শিশুরা শিখে থাকে। অর্থাৎ পরিবার যে প্রথম পরিবার সামাজিক শিক্ষা দেয় শিশুকে, সেটা আমরা বুঝতে পারছি। দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল। সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যক্তি বিভিন্ন নৈতিক জ্ঞান লাভ করে। শিশুরা সময়ের সাথে সাথে বেশি বাস্তববাদী হয়ে ওঠে। শৈশবকালের শেষ বয়সে যখন একটি শিশু বিদ্যালয়ে প্রবেশ করে, তখন সে বিদ্যালয়ে নতুন নতুন বন্ধু, শিক্ষক, শিক্ষিকা সকলের সাথে পরিচিত হয় এবং একাধিক নতুন নতুন নিয়ম কানুন আবিষ্কার করে। অর্থাৎ স্কুলে গিয়ে সে তার নিজেদের অন্যান্য বন্ধু বান্ধব পায়, অন্যান্য টিচার পায়, তাদের কাছ থেকে বিভিন্ন কিছু তারা শিখতে পারে। নেক্সট হচ্ছে সঙ্গী এবং সহপাঠী, যেটাকে তোমরা দলও বলতে পারো, পরীক্ষাতে দলেরও উল্লেখ থাকতে পারে, সেটা এটা। দেখো সামাজিকীকরণে পরিবারের সাথে সঙ্গী এবং সহপাঠীদেরও ভূমিকা থাকে। পরিবার থেকে বেরিয়ে শিশুরা একই বয়সী শিশুদের সাথে, তোমার বয়স 3 বছর, তো তুমি তোমার যে বন্ধুরা থাকবে তাদেরও কারো বয়স 3, কারো বয়স 4, কারো বয়স 5, কারো বয়স 2, কারো আবার 3, এরকম একটা বন্ধুত্বের দল তৈরি হয়, তাই না? আমাদের প্রত্যেকের ছোটবেলাতে গ্রামে পাড়া ছেলেগুলোকে নিয়ে তো সেরকম এবার তাদের সাথে একসাথে আমরা খেলা করি, একসাথে বিভিন্ন কাজ করি এবং সেখান থেকে আমরা সামাজিক বিভিন্ন নিয়ম কানুন শিখে থাকি প্রত্যেকে। দেখো একই সামাজিক যোগ্যতা ভাগ করে একে অপরের সাথে মিথস্ক্রিয়ার ফলে ব্যবহার আচরণের মধ্যে পরিবর্তন আসে। দল থেকে শিশু অনেক নতুন জিনিস শিখতে থাকে এবং মানুষের সাথে মিশতে থাকে। এখানে এই যে শিশুটা রয়েছে, ধরো এই শিশু, সে কাদের সাথে মিশছে সেটার উপর তার সামাজিকীকরণ নির্ভর করবে। সে যাদের সাথে মিশছে তারা যদি খারাপ কাজের সাথে লিপ্ত থাকে তাহলে তার সামাজিক আচরণ খারাপের দিকে যাবে, আর তারা যদি ভালো কাজের সাথে লিপ্ত থাকে তাহলে সেই শিশু ভালোর দিকে এগোবে। তো কার সাথে ছোটবেলায় মিশছে, কার সাথে খেলাধুলা করছে, সেই সবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো গণমাধ্যম এবং প্রযুক্তি, অর্থাৎ যে মিডিয়া। দেখো গণমাধ্যম এবং প্রযুক্তি শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কিছুদিন আগে সন্দেশখালীর ঘটনা, হ্যাঁ, সেটা তুমি যখন খবরে দেখলে বা ফেসবুকে পড়লে বা আরজিকর কাণ্ড বলো, তাহলে কি নৃশংসতা চলছে সমাজের মধ্যে, আমাদের রাজ্যে, সেগুলো সম্পর্কে টের পাচ্ছ। হ্যাঁ, বা কোনো ভালো জিনিস হলে সেইটা সম্পর্কেও তুমি টের পাচ্ছ। এই যে রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে কি না অন্য কোনো একটা দূরবর্তী জায়গার সমাজে কি ঘটছে সেটা তুমি ঘরে বসে জানতে পারছো, সেই সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারছো। সেই ক্ষেত্রে গণমাধ্যম এবং প্রযুক্তি, যথা রেডিও, টেলিভিশন, রেকর্ড, এই সমস্ত কিছু, সিনেমা, হ্যাঁ, ইন্টারনেট, এগুলো সব কিন্তু সাহায্য করছে। এগুলো সামাজিকীকরণের সাথে জড়িত। বর্তমানে ইন্টারনেট, টেলিভিশনের থেকে বেশি সামাজিকীকরণে ভূমিকা পালন করছে। বিভিন্ন রয়েছে, যেমন এফবি রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইউটিউব রয়েছে। সেই সব ক্ষেত্রে বিভিন্ন সমাজে কি ঘটে চলেছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি এবং নতুন নতুন আমাদের জ্ঞান আহরণ করতে পারি। যেমন ধরো ইউটিউবে দেখলে কি সে মাঝে মাঝে ফেক কল করে না, যে আপনার নম্বরে এই টাকা গেছে বা লটারি লেগেছে, এটা টাইপ করুন বা এই লিংকে টাচ করুন তাহলে আপনি টাকাটা পাবেন। এরকম ভাবে তুমি ধরো ফেসবুকে দেখছো যে একজনে অনেক টাকা কেটে নিয়েছে, চুরি করে নিয়েছে অন্যরা। তো এইভাবে এটা নিয়ে তুমি সচেতন হতে পারলে তাহলে সেইভাবেও তো এই যে দেখো সোশ্যাল মিডিয়া থেকে তুমি কিন্তু সামাজিকীকরণের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে জানতে পারলে এবং সচেতন হতে পারলে। তো এইভাবে আমরা গণমাধ্যম প্রযুক্তিকে ব্যবহার করেও সামাজিক বিভিন্ন জিনিস জানতে পারি। এরপর হচ্ছে ধর্ম। দেখো ধর্ম পারিবারিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে। সমাজের মানুষের ধর্মীয় আদর্শ, বিশ্বাস, জীবনধারার উপর ধর্ম ভূমিকা পালন করে থাকে।
সঠিক জীবনধারার লক্ষ্যে ধর্মের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ ধার্মিক, তুমি যে ধর্মেরই হও, সেই ধর্মের, কোনো ধর্মেই তো খারাপ কোনো কিছু থাকে না, তাই না? এবার যে ধর্মেরই হও, সেই ধর্মের যে ভালো জিনিসগুলো রয়েছে সেইগুলোকে প্রত্যেকেই পালন করার চেষ্টা করে, ঠিক আছে? প্রত্যেকেই পালন করার চেষ্টা করে। যেমন ধরো গরিব মানুষকে কোনো খাবার দেওয়া, বা এই যে দুর্গাপুজোর আগে বস্ত্র দান করা, বা ঈদের আগে বস্ত্র দান করা, তো এইগুলো হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম, যে ইসলাম ধর্ম যেটাতেই আছে, সেটা তো খারাপ কিছু নয়। তাহলে যে ধর্মে থেকে যে বিলংস করছি আমরা, সেই ধর্মটাকে যখন পালন করছি, সেখান থেকেও সামাজিক বিভিন্ন জিনিস শিখছি আমরা, যে গরিব মানুষদেরকে বস্ত্র দান করা হচ্ছে দুর্গাপূজাতে বা ঈদের সময়তে, ঠিক আছে? সেখান থেকে একটা ভালো জিনিস শিশু শিখছে। তো এইভাবে ধর্মও কিন্তু সমাজের বিভিন্ন জিনিস শেখাতে আমাদের কাজে লাগায়। এতদূর পর্যন্ত বোঝা গেল কিনা বলো? এরপর সামাজিকীকরণের উপর বিভিন্ন মনোবিদ্যা দেওয়া থিওরি গুলোকে আমরা আলোচনা করব। এজেন্টস গুলো বুঝতে পেরেছো? কোনো সমস্যা আছে? ঠিক আছে। না স্যার, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। বেশ, এরপরে দেখো বিভিন্ন মনোবিদ্যা দেওয়া সামাজিকীকরণের তত্ত্ব খুব ইম্পর্টেন্ট। এর আগে হয়তো পড়োনি, একটু ভালো করে এগুলো দেখবে। এতটা ডিটেলস করাচ্ছি, কিরকম কি প্রশ্ন আসবে আমরা তো জানি না, যদি কঠিন প্রশ্ন আসে সেই জন্য ডিটেলস করে রাখো। দেখো, প্রথম যে থিওরিটা আছে সেটা হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি। এটা দিয়েছেন কে? হর্টন কুলি নামক একজন মনোবিজ্ঞানী, তিনি এই সেলফ থিওরি দিয়েছেন। লুকিং গ্লাস সেলফ থিওরি অর্থাৎ ঠিক এরকম, যে আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখা, ঠিক আছে? তুমি ভালো সেটাকেও তুমি বুঝতে পারছো, তোমার খারাপ দিক সেটাকেও তুমি দেখতে পাচ্ছ, ঠিক এরকম। দেখো বলছি, আমি টোটাল থিওরিটাকে বলছি। দেখো, তাহলে লুকিং গ্লাস সেলফ থিওরি এটা কে দিয়েছেন? 1902 সালে চার্লস হর্টন কুলি নামক একজন, তিনি এই লুকিং গ্লাস সেলফ থিওরি দিয়েছেন। দেখো, চার্লস হর্টন কুলি এর দেওয়া এই থিওরিতে বলা হয়েছে যে আমরা প্রত্যেকে নিজেদেরকে বিচার করি সমাজের অন্যান্যদের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ তুমি ধরো একটা জামা পরেছো, নতুন জামা পরেছো, বা তুমি একটা শাড়ি পরেছো, তুমি শাড়ি পরে যখন রাস্তায় বের হবে, তখন তোমার প্রথম চিন্তা কোনটা থাকবে? যে লোকে কি বলবে, যে ভালো লাগছে নাকি খারাপ লাগছে, তাই না? তোমার যদি জামাটা একটু ছেঁড়া থাকে বা শাড়িতে একটু ময়লা থাকে, সেটা পরে যখন তুমি বের হতে হয় যদি তোমাকে, তোমার কি মনে হবে? যে ছি ছি, লোকে কি বলবে, যে ময়লা শাড়ি পরেছে বা ছেঁড়া জামা পরে ছেলেটা ঘুরে বেড়াচ্ছে, তাই না? এই যে মানে আমাদের প্রথম চিন্তা ভাবনা এটা আসে যে সমাজে লোকে আমাকে কি বলবে বা আমার সম্পর্কে কি বলবে, ঠিক আছে? এই ধারণার উপর ভিত্তি করে লুকিং গ্লাস সেলফ থিওরি গঠিত হয়েছে। দেখো, আমি কেমন সেটা সমাজের অন্য ব্যক্তির দৃষ্টিকোণের মাধ্যমে বিচার করা হয় আমার নিজের দ্বারাই। যে তুমি কেমন সেটা তো আবার পাড়া প্রতিবেশী কি বলছে, যে ছেলেটা বা মেয়েটা ভালো নাকি এরা বদমাশ, তো সেটা কি বলছে সেইটার উপরে আমরা দৃষ্টিকোণ দিয়ে বিচার করছি, যে লোকে আমাকে কি বলছে, আমি কেমন, ঠিক আছে? দেখো, ধরে নেওয়া যাক একটি ছেলে বিয়ে বাড়ি যাবার জন্য একটি নতুন পোশাক পরলো। এবার আয়নার সামনে দাঁড়িয়ে এসে সর্বপ্রথম ভাববে যে আমার বন্ধুরা আমার এই নতুন পোশাক দেখে হাসবে কিনা, বাসে হয়তো, বা এটা বা হতো, হ্যাঁ, বা সে হয়তো ভাববে বিয়ে বাড়ির অনুষ্ঠান উপস্থিতির জন্য ব্যক্তিদের থেকে আমার এই পোশাক খারাপ দেখাচ্ছে কিনা। মানে বিয়ে বাড়িতে যারা অলরেডি এসছে তারা ধরো ব্লেজার পরে এসছে, আর আমি একটা ধরো টি শার্ট পরে যাচ্ছি, তাহলে সেখানে একটা অকওয়ার্ড লাগবে, তাই না? দেখো, কিংবা বাকিরা আমায় খারাপ বলবে কিনা। তাহলে দেখো, প্রত্যেকটা চিন্তা কি আসছে, যে অন্যরা আমাকে কি ভাববে। আমি যাবো একটা কোনো ইনভিটেশনে, সেখানে আমি একটা ড্রেস আউটফিট পরেছি, সেটা দেখে আমার বন্ধুরা হাসবে কিনা চিন্তা প্রথম এলো। দ্বিতীয়ত হলো সেখানে যারা এসেছে সবাই ব্লেজার পরে এসেছে কিনা আর আমি টি শার্ট পরে যাচ্ছি কিনা, এটা দ্বিতীয় এলো চিন্তা। অর্থাৎ প্রত্যেকে লোকে আমায় খারাপ বলবে কিনা, সেটা হলো তৃতীয় চিন্তা। দেখো, আমাদের মানুষের মনে তাহলে প্রথম চিন্তা, দ্বিতীয় চিন্তা, তৃতীয় চিন্তা পরপর কি আসছে না, লোকে কি বলবে আমাকে, ঠিক আছে? দেখো, বোঝা যাচ্ছে এখানে ব্যক্তি নিজের সম্পর্কে অন্যদের মতামতকে বেশি গুরুত্ব দেয়। আয়নাতে ঠিক যেমন আমরা আমাদের চেহারা দেখতে পাই, ঠিক তেমনি সমাজকে আয়না হিসাবে বিচার করে মানুষ ভাবে যে সে কেমন বা তাকে কেমন লাগছে। তাই এই তত্ত্বকে লুকিং গ্লাস সেলফ থিওরি বলা হয়েছে। সমাজকে একটি গ্লাস বা আয়না হিসেবে দেখা হয়। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা ধরো, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে থেকে ভাবো এটা হচ্ছে তুমি। এবার
ধরো যে এটা হচ্ছে আমি, আমার চোখে তুমি এরকম যে খুব ভালো একজন ছেলে বা মেয়ে, ঠিক আছে। এটা ধরো রাম নামক কোন একটা তোমার বন্ধু, তার চোখে তুমি নর্মাল। শ্যাম নামক শ্যাম নামক কোন একটা বোন, তার চোখেও তুমি নর্মাল। আর ধরো এটা কি তোমার গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড, তার চোখে তুমি কি একদম একটা ডেভিল, একটা বদমাস, ঠিক আছে। তাহলে দেখো সমাজের আলাদা আলাদা মানুষ তোমাকে আলাদা আলাদা ক্যারেক্টারের মনে করে। হ্যাঁ, আমি একরকম মনে করছি, তোমার রাম এক রকম মনে করছে, শ্যাম একরকম মনে করছে, তোমার এক্স একরকম তোমাকে মনে করছে। তো এই জিনিসটা যখন তোমার মধ্যে চলছে যে আমি কেমন, সেটা প্রত্যেকে কি বলছে, স্যার কেমন বলছে, বন্ধুরা কেমন বলছে, বা আমার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সে কেমন ভাবে আমাকে, কি ভাবে আমাকে, সেই সব জিনিসগুলো এখানে সমাজকে আয়না হিসাবে পরিকল্পনা করা হচ্ছে, যে সামাজিক আয়নাতে আমার প্রতিচ্ছবিটা কেমন, আমার ক্যারেক্টারটা কেমন বাকিদের কাছে, সেটাকেই কিন্তু তুমি সবসময় বিচার করে চলেছো। এই জন্য এই থিওরিটাকে, হার্টন কোলির এই থিওরিটাকে লুকিং গ্লাস সেলফ থিওরি বলা হচ্ছে। এবার বলো এই থিওরিটা মাথায় ঢুকেছে কিনা? সমস্যা আছে কেন? কারো কোনো সমস্যা আছে কি? হার্টন কোলি থিওরিটা বুঝতে পেরেছো? নতুনরা একটু বলবে, পুরনোরাও বলবে। রবিউল বোঝা স্যার গেছে? আবার একটু বুঝিয়ে বলেন, অসুবিধা হয়েছে। আচ্ছা সেটা আরেকবার বলে দিন। ঠিক আছে, আরেকবার বলছি, দেখো। বেশ, আমি একটু উদাহরণ দিই। ধরো আমি কি করলাম, যে আমি কোন একটা, এই যে পূজাতে অষ্টমীর দিন আমি কোন একটা পাঞ্জাবি পরে ঠাকুরের মন্দিরে যাচ্ছি। এবার সেখানে আমাদের প্রত্যেক ব্যক্তি যখন নতুন কোনো ড্রেস আপ আমরা করবো, কি মনে হবে যেটা আমার ভালো লাগছে কিনা আমার উপরে, তাই না? বাকিরা ভালো বলবে কিনা, কেউ হাসাহাসি করবে কিনা, তাই না? আমাদের প্রত্যেকটা মানুষ যে কোনো বয়সে তারা সমাজকে সবার প্রথমে গুরুত্ব দেয়, এবং যে কোনো কাজ করার সময় আমরা প্রথমে কি ভাববো, যে সমাজে অন্যান্যরা আমাকে কি বলবে, সমাজে অন্যান্যরা আমাকে কি ভাববে, তাই না? তুমি একটা নতুন ড্রেস পরেছো, সেখানে তুমি বিচার করছো যে সমাজে অন্যান্যরা, আমি যখন ঠাকুর মণ্ডপে যাবো সবাই দেখে আমাকে হাসবে কিনা, হ্যাঁ, বা অন্য কিছু কেউ খারাপ বলবে কিনা বা কেউ ভালো বলবে কিনা, এটা। অর্থাৎ তুমি কেমন বা তোমাকে এই নতুন ড্রেসটা পরে কেমন লাগছে, সেটা তুমি একদম নিজের দৃষ্টিকোণ থেকে বিচার করলে না, তুমি সবসময় বিচার করছো বাইরের, ওই যে কাকু কি বলবে, ওই জেঠু কি বলবে, ওই দাদা ভাই বোন বন্ধু ওরা কি বলবে, ঠিক আছে, সেইভাবে। অর্থাৎ সমাজকে আমরা কি করি, আয়নার সামনে দাঁড়ালে আমরা নিজের প্রতিচ্ছবিটা দেখতে পাই। তো ঠিক এই জিনিসটাই দেখো সমাজে করছো, তুমি কেমন বা তোমাকে কেমন লাগছে সেটা তুমি কিভাবে দেখতে চাইছো, বাইরের মানুষজন কি বলছে সেটার উপর। যদি বাইরে একজন বলে হ্যাঁ তোমাকে এই ড্রেসটা খুব ভালো লাগছে, তুমি খুশি হয়ে যাবে। যদি কেউ বলে তোমাকে এই ড্রেসটা একদম ভালো লাগছে না, তাহলে তোমার খারাপ লাগবে তখন, তাই না? যেহেতু সমাজকে দেখো এখানে আমরা আয়না হিসাবে ব্যবহার করছি, এবং আমি কেমন, আমার ক্যারেক্টার কেমন, বা আমাকে কেমন লাগছে, আমার কোনো কাজ করা ঠিক হয়েছে কি হয়নি, সেটা আমরা বিচার করি সমাজের অন্যান্য মানুষ ভালো বলছে না খারাপ বলছে সেটার উপর ভিত্তি করে। আর সেই কারণেই এই সমাজকে আয়না হিসাবে দেখছি বলে এটাকে লুকিং গ্লাস সেলফ থিওরি বলছে। এই থিওরির মূল কথা এটা, যে মুরসালিন ধরো তুমি একটা কোনো কাজ করলে, সেই কাজটা তুমি ঠিক করেছো না ভুল করেছো একবারও নিজে বিচার করছো না। তুমি কি বলছো, সমাজে 5টা লোক যদি বলে যে হ্যাঁ বেশ করেছিস, ভালো করেছিস কাজটা, তাহলে তুমি গর্ববোধ করবে যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি। সমাজের যদি লোকজন বলে যে তুমি কাজটা একদম ভালো করোনি, খুব ভুল কাজ করেছো, তাহলে তোমার তখন গিল্টি ফিল হবে যে আমি একটা খারাপ কাজ করেছি। অর্থাৎ সমাজের যে কি বলবো, সমাজের যে কথাবার্তা সেটার উপর তুমি সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছ। তারা যা বলবে সেই মতো তুমি তোমাকে নিজেকে বিচার করছো। বুঝতে পারলে এবার? আর কোনো সমস্যা আছে কারো? না, মানে স্যার সমাজ কি বলবে সেটা যায়। হ্যাঁ, সমাজে কে কি বলবে সেটাকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট আমরা থিওরিতে যাই। দেখো এখানে আয়না, গ্লাস মানে আয়না, আয়নাটাকে সমাজ এবং সামাজিক মিথস্ক্রিয়া, সমাজকে আয়নার সাথে তুলনা করা হয়েছে এখানে। নেক্সট দেখো ইউরি ব্রনফেনব্রেনারের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। এটা কি? দেখো আমরা জানি যে একটা শিশুর সঠিক বিকাশের জন্য সঠিক বংশগতি এবং পরিবেশ প্রয়োজন। আমরা জানি হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট সমান হচ্ছে ডেভেলপমেন্ট, আমরা পড়েছি আগে বহুবার। দেখো ইকোলজিক্যাল সিস্টেম থিওরিতে বলা হয়েছে যে একটি শিশু বেড়ে ওঠার সাথে সাথে তার পরিবেশগত একাধিক পরিবর্তন হয়। এই পরিবেশগত পরিবর্তনগুলো কিভাবে শিশুর বৃদ্ধি এবং বিকাশে প্রভাব ফেলে
তার সম্পর্কে পরিবেশগত বিভিন্ন উপাদান শিশুর বিকাশে যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তত্ত্বে বারবার বলা হয়েছে। অর্থাৎ এখানে কি দেখো, ইকোলজিক্যাল কথাটা রয়েছে না, ইকোলজিক্যাল সিস্টেম রয়েছে। অর্থাৎ আমরা জানি একটা শিশুর সঠিক বিকাশ হওয়ার জন্য দুটো উপাদান দরকার, কি কি? একটা হচ্ছে বংশগতি, একটা হচ্ছে পরিবেশ, হেরিডিটি আর এনভায়রনমেন্ট। এবার কি এই থিওরিতে কি বলা হয়েছে যে একটি শিশু বেড়ে ওঠার সাথে সাথে তার পরিবেশগত একাধিক পরিবর্তন হয়। এই পরিবেশগত পরিবর্তনগুলো কিভাবে শিশুর বৃদ্ধি বিকাশে প্রভাব ফেলে সেটা সম্পর্কে বলা হয়েছে। ধরো তুমি ছোটবেলাতে কোনো একটা জায়গায় রয়েছে, বড় হওয়ার সাথে সাথে তোমার বাবার বা মায়ের কাজের ট্রান্সফার হয়ে গেল, তুমি অন্য একটা শহরে গিয়ে বসবাস করলে, তোমার পরিবেশ চেঞ্জ হয়ে গেল। 5 বছর পরে তুমি কলেজে চলে গেলে, সেই কলেজটা অন্য জায়গায়, সেখানে গিয়ে তুমি হোস্টেল বা মেসের মধ্যে রয়েছো, তোমার পরিবেশ আবার চেঞ্জ হলো। তো আমাদের বড় হওয়ার সাথে সাথে ছোটবেলাতে আমরা যে পরিবেশে থাকি সারা জীবন সেই পরিবেশে থাকতে হয়তো পারি না। তো সেই যে পরিবেশ চেঞ্জ হলো, এই পরিবেশটা চেঞ্জ হওয়ার ফলে সেটা আমাদের প্রত্যেকটা মানুষের উপরে কি রকম প্রভাব ফেলছে সেটাকে নিয়ে এই থিওরিতে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, দেখো এই তত্ত্বের মডেলে, এই তত্ত্ব হতে এটা এই তত্ত্বের মডেলের মধ্যে 5টা স্তর রয়েছে, কি কি? একটা হচ্ছে মাইক্রো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। খুব ইম্পর্টেন্ট এটা। যেমন প্রশ্ন কেমন ভাবে আসবে যে মাইক্রো সিস্টেমের অন্তর্গত কোনটা, বাবা মায়ের কাজের জায়গা সেটা কোন সিস্টেমের অন্তর্গত, শিশুর বিদ্যালয় সেটা কোন সিস্টেমের অন্তর্গত, সব পড়বো একে একে, ভালো করে শোনো। এই যে তোমাকে একটা ডায়াগ্রামও দেওয়া রয়েছে এখানে, দেখো প্রথম হচ্ছে মাইক্রো সিস্টেম। না, একটা শিশু জন্মগ্রহণের পর পরিবারের অন্যান্য ভাই বোন এবং তার পরিবারের লোকেদের সাথে তার যে তাৎক্ষণিক সম্পর্ক তৈরি হয় সেটা মাইক্রো সিস্টেমের অন্তর্গত। বোঝা গেল? তাহলে এর মধ্যে কে পড়ছে? তোমার সিবলিংস পড়ছে, ভাই বোন দিদি যে আছে পরিবারে, তারা মাইক্রো সিস্টেমের অন্তর্গত। অর্থাৎ তুমি জন্মগ্রহণ করলে, ভালো করে বোঝো, একদম আত্মস্থ করে নাও, তুমি জন্মগ্রহণ করলে তারপরে তোমার পরিবারে অন্যান্য তোমার মতো যারা আছে, তোমার ভাই বোন দাদা দিদি এরা, তো তাদের সাথে এবং পরিবারের লোকেদের সাথে তোমার যে সম্পর্ক সেটা মাইক্রো সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, মাইক্রো মানে কি? ক্ষুদ্র, খুব ছোট, তাই না? দেখো তাহলে পরিবার মানে সবথেকে ঘনিষ্ঠ যারা তোমার কাছে, তারা সবাই মাইক্রো সিস্টেমের মধ্যে পড়ে। যদি প্রশ্ন আসে যে একটি শিশুর মা বাবার সাথে সেই শিশুর সম্পর্ক কোন সিস্টেমের অন্তর্গত, উত্তর কি হবে? মাইক্রো সিস্টেমের অন্তর্গত। বোঝা গেল? এইগুলো মাথায় রাখবে। নেক্সট হচ্ছে মেসো সিস্টেম। মেসো মানে কি? মধ্যমানের। দেখো দুটো মাইক্রো সিস্টেমের সদস্যদের নিয়ে একটি মেসো সিস্টেম গঠিত হয়। মেসো সিস্টেমের অন্তর্গত কি কি? বিদ্যালয়, শিশু এবং শিক্ষকের সম্পর্ক, টিচারের সাথে স্টুডেন্টের যে সম্পর্ক সেটা কিসের অন্তর্গত? মেসো সিস্টেমের অন্তর্গত। শিশুর বন্ধুর সাথে শিশুর সম্পর্ক, তোমার এবং তোমার বন্ধুর সম্পর্ক, সেটা মেসো সিস্টেমের অন্তর্গত। শিশুর শিক্ষকের সাথে শিশুর পরিবারের লোকের সম্পর্ক, সেটাও মেসো সিস্টেমের অন্তর্গত। মনে রাখবে কি না, তোমাদের সাথে আমার যে সম্পর্ক মেসো সিস্টেম, তোমার সাথে তোমার সহপাঠীর যে সম্পর্ক মেসো সিস্টেম, এবং আমার সাথে তোমার বাবা মায়ের যে সম্পর্ক সেটাও মেসো সিস্টেমের মধ্যে পড়বে। বোঝা গেল? তুমি যখন টিচার হয়ে যাবে তোমরা প্রত্যেকে, তখন তোমাদের সাথে শিশুদের সম্পর্ক, স্টুডেন্ট যারা প্রাইমারি স্কুলে, সেটা মেসো সিস্টেমের মধ্যে পড়বে। তোমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক সেটাও মেসো সিস্টেমের মধ্যে পড়বে, এবং তোমার সাথে ছাত্রছাত্রীদের মা বাবার সম্পর্ক সেটাও মেসো সিস্টেমের মধ্যে পড়বে। তাহলে বিদ্যালয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে বিদ্যালয় কিসের মধ্যে পড়ে? মেসো সিস্টেমের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো এক্সো সিস্টেম। এক্ষেত্রে শিশুরা সরাসরি সামাজিকীকরণের সাথে যুক্ত না হলেও অপ্রত্যক্ষভাবে সামাজিকীকরণের সাথে যুক্ত থাকে। একে এক্সো সিস্টেমের অন্তর্ভুক্ত বলা হয়, একে এক্সো সিস্টেম বলে। এই এক্সো সিস্টেমের মধ্যে কি কি পড়ে না, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তোমার বাবা মা যে জায়গাতে কাজ করে, যে অফিসে কাজ করে, সেই জায়গাটা তোমার এক্সো সিস্টেম। মানে সেখানে তুমি যাওনি কখনো, বা সেই জায়গায় তুমি বড় হওনি, কিন্তু সেই জায়গাটার একটা প্রভাব তোমার মধ্যে রয়েছে। দেখো দ্বিতীয়ত হচ্ছে শিশুর আত্মীয় স্বজন। এখানে কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় বলা হচ্ছে না, মানে ব্লাড গ্রুপ সেম যাদের সাথে, তারা পড়বে মাইক্রো সিস্টেমের অন্তর্গত। তার বাইরেও তো আত্মীয় স্বজন থাকে, অনেকটা দূরের রিশতেদার যাদের বলা হয়, মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, এগুলো তো তারা কিন্তু সেই সব আত্মীয় স্বজন, তারা এক্সো সিস্টেমের অন্তর্গত। এক্স কথার অর্থই হচ্ছে বাইরে, বাইরে। ঠিক আছে, দেখো তাহলে তোমার বাবা মা যেখানে কাজ করেন সেই জায়গাটা এক্সো সিস্টেমের অন্তর্গত। তোমার দূরের আত্মীয় স্বজন তারা এক্সো সিস্টেমের অন্তর্গত। এবং মাস মিডিয়া, এই যে বিভিন্ন টিভি, রেডিও, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এইগুলো সব এক্সো সিস্টেমের অন্তর্গত।
নেক্সট হচ্ছে দেখো ম্যাক্রো সিস্টেম। ম্যাক্রো কথা অর্থ হচ্ছে বড়। দেখো সংস্কৃতিগত বিভিন্ন বিষয় এই সিস্টেমের অন্তর্ভুক্ত। যেমন কারোর অর্থনৈতিক অবস্থা, দরিদ্র সে কিংবা ধনী, সেই যে ধনী হলে আমি ধরো খুব ধনী, তাহলে সেই আমার যে কি বলবো যে প্রচুর টাকা পয়সা আছে ধনী, এই যে ধনীত্ব সেটা ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত। আমি ধরো খুব গরিব, তাহলে আমার যে দারিদ্রতা সেটা ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, আইন কানুন, বিভিন্ন আইন কানুন এখান থেকে প্রশ্ন হয়, বিভিন্ন আইন কানুন যত প্রকারের আইন কানুন আছে সব হচ্ছে ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, কোন দেশ বা কোন সমাজ সেগুলো সব হচ্ছে ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত। তোমার ধরো অস্ট্রেলিয়া খুব ভালো লাগে, ঠিক আছে, তোমার ধরো ইউক্রেন খুব ভালো লাগে, তাহলে সেই জিনিসগুলো তোমার সামাজিকীকরণের ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত। তারপরে আসছে ক্রোনো সিস্টেম। দেখো একটা ভালো কথা বলি, এই এতদূর পর্যন্ত খুব ভালো করে পড়বে। আমি এই যে গুড লিখে দিলাম এতদূর, অর্থাৎ এক্সো সিস্টেম পর্যন্ত। বেশিরভাগ প্রশ্ন এই কয়েকটা থেকে হয়। ঠিক আছে, এই যে মাইক্রো, মেসো আর এক্সো, আর ম্যাক্রোটাকেও করে রাখবে, তবে এই ক্রোনোটা থেকে খুব কম প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো ক্রোনো সিস্টেম কি না, যে কোনো সামাজিক ঘটনা যা শিশুর সারা জীবনব্যাপী ঘটে এবং অনেক অংশে শিশুর জীবনকে পরিবর্তিত করে দেয়, সেগুলো ক্রোনো সিস্টেমের অন্তর্গত। যেমন 8 বছর বয়সী শিশু যখন দেখে তার নতুন কোনো ভাই বা বোন জন্মগ্রহণ করলো, মা বাবারা তার প্রতি বেশি সহানুভূতিশীল, তাহলে সেই যে পরিস্থিতিটা সেটা তার ক্রোনো সিস্টেমের অন্তর্গত। সহজ ভাষায় বলি, ক্রোনো সিস্টেমের মধ্যে সেইগুলো পড়বে যে জিনিসগুলো একটা ছোট বাচ্চাকে মানে তার জীবনে সারা জীবনের জন্য একটা পরিবর্তন এনে দেবে। যেমন ধরো তুমি রয়েছো, তোমার বয়স এখন 5 বছর, এই সময় তোমার একটা ভাই হলো, ঠিক আছে, সদ্যজাত একজন আর একজন ভাই বা বোন যাই হোক একটা হলো। তো সেই ক্ষেত্রে দেখো সারা জীবনের জন্য তোমার কিন্তু লাইফস্টাইলে একটা চেঞ্জ হলো, কারণ তোমার মা বাবার কাছ থেকে যে পরিমাণ সময় পেতে তার থেকে বেশ কিছুটা সময় তারা এবার ভাইয়ের পিছনে দেবে বা ভাইয়ের জন্য দেবে, তাই না? সব কিছুর ক্ষেত্রে তুমি যে পরিমাণ খাবার পেতে সেই খাবারেরও কিছুটা অংশ ভাই পাবে, তাই না? এবং যে পরিমাণ আদর যত্ন ভালোবাসা পেতে সেগুলোরও বেশ কিছুটা পরিমাণ ভাই বা বোন তারা কিন্তু পাবে। তাহলে এই যে ভাই বা বোন আসার ফলে তোমার লাইফস্টাইলে একটা চেঞ্জ হয়ে গেল, সেটা ক্রোনো সিস্টেমের অন্তর্গত। সারা জীবনব্যাপী যে পরিবর্তন সেটাই ক্রোনো সিস্টেম, এটা মনে রাখবে। দেখো শিশু অবস্থায় মা বাবার বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া, একদম ছোট্ট বাচ্চা হয়তো মা বাবা ডিভোর্স হয়ে গেছে, তাহলে সেটাও তো সেই বাচ্চাটার উপর সারা জীবনব্যাপী একটা প্রভাব ফেলবে, খারাপ প্রভাব ফেলবে, সেটাও কি ক্রোনো সিস্টেমের অন্তর্গত। মনে রাখবে একটা সহজ ভাষা ক্রোনো সিস্টেম মনে রাখার, যে জিনিসটা জীবনব্যাপী লাইফ লং একটা এফেক্ট ফেলবে তোমার উপরে বা যে কারোর উপরে, সেটাই তার ক্রোনো সিস্টেমের অন্তর্গত। যেমন দেখো শিশু অবস্থায় মা বাবা কেউ অন্য কোনো ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। হ্যাঁ, ধরো কোনো শিশু, সে বাচ্চা রয়েছে, তার মা হয়তো অন্য আরেকজন লোকের সাথে বিবাহ বন্ধনে জড়িয়ে গেল, বা তার বাবা হয়তো তার মাকে ডিভোর্স দিল এবং অন্য একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তো এই সব যে ঘটনাগুলো, সেগুলো ফলে কি হচ্ছে না, এই বাচ্চাটার জীবনে সারা জীবনের জন্য একটা লাইফ লং একটা বিশাল এফেক্ট ফেলে। তো এগুলো সব হচ্ছে ওই বাচ্চার ক্রোনো সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, উক্ত এই সমস্ত ঘটনাগুলো শিশুর সামাজিকীকরণে ব্যাপক প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এবার বলো এই যে সিস্টেমটা, এই সিস্টেমগুলোকে নিয়েই হচ্ছে আমাদের ইউরি ব্রেনফেনের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। প্রত্যেকটা সিস্টেম তোমরা বুঝতে পেরেছো কিনা? মাইক্রো সিস্টেম, মেসো সিস্টেম, এক্সো সিস্টেম, ম্যাক্রো সিস্টেম আর ক্রোনো সিস্টেম। বোঝা গেছে কিনা বলবে? সমস্যা আছে কারো কোনোটা? বেশ, চলো এবার কিছু প্রশ্ন উত্তর করি। ঠিক আছে, চলো প্রশ্নগুলো সবাই কমেন্টে বলবে। চলো বলো। বলো নিচের কোন বক্তব্যটি শিশুর মনোসামাজিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত নয়? বলো। কি হবে? একদমই তাই, সঠিক উত্তর হবে অপশন সি। চলো 2 নম্বরটা বলবে। বলো কোনটা মনে হচ্ছে? দুয়েরটা?
দেখো এখানে হবে অপশন ডি, একদমই তাই। তারপরে বলো 3 নম্বর। প্রিন্ট মিডিয়া মানে এখানে নিউজ পেপার, ইলেকট্রনিক মিডিয়া মানে রেডিও, টেলিভিশন, এইসব। বলো এটা কোন কোন দিক এই সব জায়গায় তুলে ধরা উচিত? শুধু ভালো দিক নাকি খারাপ দিক নাকি ভালো এবং খারাপ দিক? সি হবে স্যার। একদমই তাই, সি হবে। চলো চারেরটা বলো। বলো দলের সবথেকে সক্রিয় সদস্য কখন হয়? এটা অনেকে ভুল করবে। চারেরটা বলো। জন্মতি বলছে ডি, বাকিরা বলো। সক্রিয় সদস্য মানে দল ছাড়া বাঁচবে না আর কি, এরকম অবস্থা। বন্ধু বান্ধব ছাড়া বাঁচবে না। এটা সঠিক উত্তর হবে অপশন বি, ঠিক আছে? বয়ঃসন্ধির সঙ্গে কেউ গোলমাল করো না। পাঁচেরটা বলো। সামাজিকীকরণের প্রকৃত অর্থ কি? বি বি একদমই তাই, সঠিক উত্তর হবে অপশন বি। চলো ছয়টা বলো। ছয়টা খুবই সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো। ফ্যামিলি। একদমই তাই, সঠিক উত্তর হবে ফ্যামিলি। ফ্যামিলি বাদে জাতি এগুলো যা আছে সব হবে সেকেন্ডারি, এজেন্সি অফ সোশ্যালাইজেশন। চলো পরেরটা বলো, সাতেরটা। পিতামাতার কাজের জায়গা। সি। এক্সো সিস্টেমের অন্তর্গত। এই রকম করেই তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। চলো আটেরটা বলো। বিদ্যালয় কোন সিস্টেমের অন্তর্গত? ভেরি গুড। তারপরে বলো নয়টা। এই আটেরটা না অ্যানসার একটু ভুল আছে টাইপে, এটা বি হবে, সি আছে শেষে উত্তর যেটা আছে। বেশ, নয়টা বলো। লুকিং গ্লাস। হটন কুলি একদম, দেখো এ আর বি কিন্তু একই রকম, শুধু কুলিটা নেই বিতে, এটা মনে রাখবে। চার্লস হটন কুলি। আমাদের লাস্ট প্রশ্ন বলো এটা। স্যার এটা তো এ আর বি দুটো একই আছে। না দেখো, একটা কুলি আছে একটা কুলি নেই। কুলি নেই দেখো। দেখুন হটন কুলি, একটা চার্লস হেনরি হটন কুলি। হেনরি আছে এক্সট্রা। হেনরি আছে। হেনরি বলো দশটা বলো। পরিবারের মাধ্যমে। একদমই তাই, মূল্যবোধের সঠিক শিক্ষাদান হয়ে থাকে পরিবারের মাধ্যমে। মা এবং বাবা তারাই কিন্তু এই শিক্ষা দিয়ে থাকেন। বেশ, 10টার মধ্যে কার কটা ঠিক হলো বলো? আশা করি 10টাই হবে অনেকের। কার কটা হলো? সৌভিক 10টা। আচ্ছা বাকিরা? আসিফা 10টা, জামিমা 10টা, সাকিব 10টা, ওয়াহিদা 10টা, রাবিউল 9টা, মাসুমা 10, জান্নাতি 10, কৃষ্ণেন্দু 10। খুব ভালো। বেশ, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সামাজিকীকরণ মোটামুটি প্রথম দিকটা সবাই হয়তো পড়েছিলেন। এই যে দুটো থিওরি, ব্রেনফেনের থিওরি আর হটন কুলির থিওরি, এই দুটো ভালো করে পড়বে পিডিএফটাই। এর বাইরে সামাজিকীকরণে আর কিছু নেই। আর এই যে 8 নম্বর, এটা বি করে নেবে অ্যানসারটা, এটা একটু ভুল আছে। ঠিক আছে, চলো তাহলে এতদূর পর্যন্ত থাক। হ্যাঁ বলো। ম্যাক্রোটা তো সে সামাজিক রীতিনীতি না, ধর্ম নিয়ে, ধর্ম রীতিনীতি। ম্যাক্রো সিস্টেমের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্রো সিস্টেম হচ্ছে সংস্কৃতির যে বিভিন্ন কিছু রয়েছে সংস্কৃতি। হ্যাঁ, যেমন ধরো কারো দারিদ্রতা, কারোর কেউ খুব ধনী, সেটা কোনো আইন কানুন, সামাজিক আইন কানুন, সেগুলো সব ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, আচ্ছা গুড নাইট সবাইকে। তাহলে আজকে শেষ করলাম ক্লাসটা এখানে। নেক্সট দিন নতুন টপিক নিয়ে আলোচনা হবে আমাদের, হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। সব পিডিএফ গুলো কি দিয়ে দিয়েছেন?